হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন বলুন। আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন কেস স্টাডি নিয়ে। আজকে যে কেস স্টাডিটা বলবো সেটা আমার একটা বাস্তু ভিজিটার এক্সপেরিয়েন্স। আমি একটি বাড়িতে রিসেন্টলি ভিজিট করতে চাই। আমার চেনা জানার মধ্যেই ভিজিটটা ছিল। আমার চেনা জানা একটা বাড়িতেই যাই বাস্তু ভিজিট করতে। বাড়ির ভিজিটে যখনই আমরা যাই, আমরা নিজেদের জন্য কিছু প্রোটেকশন ব্যবহার করি সবসময়, কিন্তু একটু তাড়াহুড়োতে আমি এই দিনকে নিজের প্রোটেকশন নিতে ভুলে যাই। কিন্তু যখন ওদের বাড়ির সামনে গিয়ে আমার মনে পড়ে যে আমি আমার প্রোটেকশনগুলো আনিনি, আমার যেগুলো কোনো বাস্তুতে ঢোকার আগে যে জিনিসগুলো আমি পরে নেই, ইউজ করে নেই, তো যখন আমার মনে পড়ে তখন আমার সেখান থেকে ব্যাক করার কোনো উপায় ছিল না। কারণ অলরেডি আমার তাদের সাথে মিট হয়ে গেছে। আমি তাদের জাস্ট বাড়ির যে বাউন্ডারি তাতে স্টেপ ইন করব। তো আমি ভাবলাম চলো একটা চ্যালেঞ্জ হয়ে যাক। নিজের এনার্জি, যতই হার্মফুল এনার্জি কোনো বাড়িতে থাকুক, যতই ব্যাড এনার্জি থাকুক, আমার নিজের এনার্জি আমাকে কতটা প্রোটেক্ট করতে পারে আজকে তার একটা এক্সামিন হয়ে যাক। তো বাড়িতে গেলাম। বাড়িটাতে গিয়েই প্রথমে যেটা দেখলাম, বাড়িটাতে প্রচণ্ড ড্যাম পড়া। এবং ড্যাম শুধু নয়, প্রত্যেক বাড়িতে সেই বাড়ির একটা ভাইবস থাকে নিজস্ব, বাট এই বাড়ির ভাইবসটা আমার ভালো লাগলো না। প্রত্যেকটা ঘর ঘুরে যখন আমি দেখছি প্রত্যেকটা ঘরেই যেন ড্যাম পড়ে গেছে, একটা স্যাঁতস্যাঁতে ভাব। এবং বাড়ির সাউথ ওয়েস্ট জোনে দেখলাম সেপটিক ট্যাঙ্ক। এই বাড়িতে যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটের পজিশনও ঠিক নয়, এবং অদ্ভুত একটা এনভায়রনমেন্ট প্রত্যেকটা রুমে হয়ে রয়েছে। একটি মেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, আমার পরিচিত। তো প্রত্যেকটা রুম দেখে আমি একটা রুমে বসলাম এবং সেই বাড়ির স্কেচ, যেমন যখন আমি বাস্তু ভিজিট করে নেই তখন সেই বাড়ির স্কেচ, তাদের যদি লেআউট থাকে সেটা নিয়ে নিন, আর যদি লেআউট না থাকে আমি নিচে স্কেচ করে আমার প্যাডে তাদের একটা প্রেসক্রিপশন দিয়ে আসি যে এই জিনিস ফলো করতে হবে, বা এটা করবেন বা এটা করবেন না, বা এই জিনিসগুলো ঠিক করুন। তো আমি যখন প্যাডে তার বাড়ির স্কেচটা করতে বসেছি, তাদের বাড়ির লেআউট তাদের কাছে ছিল না। অদ্ভুত একটা সেন্সেশন আমার লেফট সাইডে আমি পাই। এবং এই বাড়িতে আরেকটা জিনিস বলে রাখি, এই বাড়ি ঢুকেই আমি এই বাড়ির যে বাড়িটাতে ঢুকেই একটুখানি প্যাসেজ এবং তারপরে একটা বেডরুমে আমি প্রথমেই জিজ্ঞাসা করি, এগুলো ওয়ালে দেখলাম অনেকগুলো ফটো রয়েছে। তো ফটোতে আমি জিজ্ঞাসা করি এগুলো কাদের ফটো। মেয়েটি বলে আমার দাদু দিদার ফটো। আমি বললাম দাদু দিদা কি বেঁচে আছেন এখনো? কারণ কোনো মালা দেওয়া ছিল না, বুঝতে পারছি না। তো বললো না, ওনারা তো বেঁচে নেই, অনেক দিন আগেই গত হয়েছেন। তো বেডরুমেও কখনোই কোনো যারা মৃত তাদের মানুষের, সেই সব মৃত মানুষদের ছবি বেডরুমে কখনোই রাখতে নেই। তো সেই কারণে আমি বললাম বেডরুম থেকে এনাদের ছবিগুলো একটু সরিয়ে রাখবে। এখন থাক, আমি চলে যাই, তারপর সরিয়ে তুমি ড্রয়িংয়ে রাখতে পারো। আর বেটার যদি টোটালি না রাখো, আর যদি মনে হয় রাখবি, তো বেডরুম ছাড়া ড্রয়িং রুমে রাখতে পারো, অন্য জায়গায় রাখো। তো বললো ঠিক আছে। এবার ওদের পুরো বাড়িটা দেখার পরে আমি যখন স্কেচ করতে বসেছি এবং মেয়েটির মা ওর সাথে কথা বলছি, মেয়েটি আমাকে আগেই যেটা জানিয়েছিল যে তার বাবা এবং সে প্রচণ্ড ভয় পায়। প্রতিদিন রাত 2:30 থেকে 3:30 তারা জেগে বসে থাকে। ওই বাড়ির মেয়েটির মা কিন্তু এই ধরনের কোনো কিছু অনুভূতি পায় না, কোনো ভয়ের অনুভূতি তার হয় না। বাট মেয়েটির এবং মেয়েটির বাবার কিন্তু প্রচণ্ড ভয় পায়, যেন সবসময় একটা ছায়ামূর্তি সরে গেল। রাতের বেলা আয়নার দিকে তারা তাকাতে পারে না, আয়নাকে যার জন্য ঢেকে রাখে। পাশ থেকে মনে হয় ঠুকঠাক কোনো আওয়াজ এলো, দরজা আপনি ক্যাঁচ করে খুলে যায়। দরজা দেওয়া থাকলেও আপনি দরজা খুলে যায়, বিভিন্ন রকমের সাউন্ড শোনা। এবং মেয়েটা বলছে, দিদি আমার মধ্যে প্রচণ্ড হেলথ ইস্যু, আমার ডক্টরের কাছে গেছি, কোনো হেলথ চেক আপ করেছি, কোনো কিছু প্রবলেম ধরা পড়েনি, কিন্তু আমার শরীর ভালো যায় না, সবসময় একটা আলসেমি আমার মধ্যে কাজ করে। এবং আমার কাজ, আমি অনেক দিন ধরে জবের চেষ্টা করছি, আমার কোনো জব হচ্ছে না। আমার বাবার ইনকামের জায়গা পুরো ডাউন। একটু একটু করে বাবা একসময় চাকরি করতো, বাবার চাকরি চলে যায়, বাবা ব্যবসা শুরু করে, কিন্তু সেটাও আস্তে আস্তে আজকে পুরো তলানিতে ঠেকে গেছে। বলতে পারো বাবা আজকে কিছু করে না। আমাকে আমার সংসারটাকে চালাতে আমাকে জব করতে হবে, কিন্তু আমার ইচ্ছে করে না, আমার শরীরে এতটা অলসতা এসে গেছে, আর আমি কোনো জবে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। তো দেখলাম ফাইন্যান্সিয়াল জায়গাটা পুরো ড্যামেজ হয়ে গেছে। মেয়েটির সাথে যখন এই কথাগুলো বলছি, আমি অনেকবার আমি ওদের ঘরগুলো ঘুরে দেখলাম। ওদের ঘরের থেকে একটা প্রচণ্ড স্যাঁতসেঁতে গন্ধ, যেমন অনেক দিন কোনো ঘর খোলা না হলে যে একটা ড্যামের গন্ধ কোনো ঘরে হয়, সেই রকমই একটা গন্ধ।
তো ওরা তো ঘরটা ইউজ করছে, ঘর মোছা ঝাড়া সবই করছে, তারপরেও এই গন্ধটা হওয়ার কথা না, কিন্তু তবু ওই স্মেলটা আমি সেন্স করলাম। সব থেকে যেটা আমার আশ্চর্য লেগেছে, আমি যখন বসে ওদের সাথে কথা বলছি, ওদের ওই বেডরুমে, যে বেডরুমে ওদের দাদু দিদার ছবি রয়েছে, আমার যেটা আমি আগে বলছিলাম, আমার লেফট সাইডে একটা অদ্ভুত সেন্সেশন হয়। পুরো লেফট সাইডটা আস্তে 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 আমার মধ্যে এমন একটা সেন্স হয়, এবং তারপরে আমার লেফট সাইডটা ভার হয়ে যায়। আমি যেন লেফট পাটা তুলতে পারছি না। আমি তখন ওদের একটাই কোশ্চেন করেছিলাম, তোমার দাদু দিদার কীভাবে মৃত্যু হয়েছে, এদের মধ্যে কারো কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে? মেয়েটা তখন বলে, না এরকম তো কোনো ব্যাপার নয়, আনন্যাচারাল কোনো ডেথ তো হয়নি, নর্মাল ডেথই হয়েছে। তো আমি বললাম, কত বছর আগে? বললো, অনেক বছর হয়ে গেল, প্রায় 20-22 বছর হবে। মেয়েটির মা উত্তর দিল। আমার মনে হচ্ছিল ওরা কিছু একটা আমাকে মিথ্যে বলল, কারণ সমস্ত কিছু যেটা দেখছিলাম আমি ওখানে, সেখানে এই বাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু প্রিভিয়াসলি হয়েছে। কারণ যখনই আমরা কোনো বাস্তু ভিজিটে যাই, আমাদের সেন্স এমন কাজ করে, এবং যখন আমরা কোনো ভিজিটে ঢুকি কোনো কারো বাড়িতে, আমরা কিছু চ্যান্ট করে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করে যখন আমরা ঢুকি, আমাদের কাছে প্রোটেকশান রাখি, কারণ আমরা যাতে কোনো হার্মফুল এনার্জি থেকে নিজেদের প্রোটেক্ট করতে পারি। বাট সেন্সটা কিন্তু আমাদের সেটা কিন্তু আলাদা। যে চ্যান্টিংগুলো আমি ওর বাড়িতে মানে করতে করতে ঢুকেছিলাম, তো আমি কিন্তু সেন্স করতে পারি এই বাড়িতে আনন্যাচারাল ডেথ অবশ্যই হয়েছে, এটা কিছু আমাকে লুকিয়ে গেল। কিন্তু কখনোই আমরা ক্লায়েন্টকে জোর দিয়ে তো ওটা বলতে পারি না যে না হয়েইছে, কারণ সে যদি ডিনাই করে আমার সেখানে কিছু বলার থাকে না। কিন্তু আমি বুঝতে পারছি, এবং আমি যার জন্য একটা কথা ওদের বললাম যে আপনারা পরে যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো মেয়েটি আমাকে এটা বললো যে যেমন করে হোক দিদি, আমার বাবা এবং আমাকে তুমি সেফ করো, কারণ আমরা ভয় পেতে পেতে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। এরপরে আমি বাড়ি চলে আসি, ওদের যা রেমিডিস বলি সেগুলো বাস্তু ওয়াইজ, বা ওদের ঘরে বাড়ির প্রোটেকশনের জন্য যা যা রেমিডিসের দরকার, ওদের পার্সোনাল প্রোটেকশনের জন্য যা যা রেমিডিস দেবো, সেগুলোর ব্যাপারে ওদের সাথে আমি কথা বলে চলে আসি। কিন্তু সেদিন আমার শরীরটা কিন্তু প্রচণ্ড একটা খারাপ ফিল হচ্ছিল, এবং বাড়ি এসে আমি ফ্রেশ হই। আমি জানতাম ওদের বাড়িতে ওরা যেটা বলল সেটা ঠিক বলল না, এবং আমার বাড়িতে আসার পরেও আমার শরীরে যে অসুস্থতা আমি ফিল করছিলাম, সেই অসুস্থতা আমাকে আরও শিওর করিয়ে দিল যে ওদের বাড়িতে সামথিং ইজ দেয়ার, যেটা ওরা হাইড করছে। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে চুপচাপ বসেছিলাম এবং ভাবছিলাম পুরো সিনারিওটা। এর মধ্যেই মেয়েটির ফোন আসে আমার কাছে। মেয়েটি আমাকে বলে, দিদি একটা কথা তোমাকে বলতে চাই, মা তোমাকে বলছে না, মায়ের সামনে আমিও বলতে পারিনি, কিন্তু আমি আলাদা করে তোমাকে ফোন করলাম, আমি বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বলো, কী হয়েছে? বলছে 20 বছর আগে আমার দিদা অ্যাকচুয়ালি স্টোভ বাস্ট করে মারা গিয়েছিল, হসপিটালে নেওয়ার সময় পায়নি, হসপিটালে যেতে যেতেই মারা গেছে। তো আমি মেয়েটিকে এটাই বললাম যে কিছু যে প্রবলেম ছিল সেটা তোমাদের বাড়িতে বসেই আমি সেন্স করেছি, এবং তোমাদের সেটা আমি বলেও ছিলাম যে কিছু তোমাদের বাড়িতে কিন্তু আছে যেটা আমি আমার বডি দিয়ে ফিল করতে পারছি। তো তোমরা তখন আমাকে বললে না, কিন্তু আমি জানতাম তুমি এরকম কিছু বলবে। দিদি তখন মেয়েটি আমাকে বলে যে দিদি যেমন করে হোক আমাদের এই সিচুয়েশান থেকে বাঁচাও, কারণ প্রতিদিন রাতে এই ধরনের আনন্যাচারাল জিনিস আমরা এতটাই দেখছি, আমরা পাগল হয়ে যাচ্ছি। একটা ছায়া শরীর যদি আমার চোখের সামনে সারাক্ষণ প্রতি রাতে ঘোরে, আমি একটা মানুষ আমার মনে হচ্ছে নিজেকে পাগল লাগছে, কারণ আমার মা কিছু দেখছে না, আমি আর আমার বাবা দেখছি। সেক্ষেত্রে আমরা মনে হচ্ছে আমার মা এমনও বলেছে তোরা মেয়ে আর বাবা মিলে এগুলো করছিস, তোরা ভুল কিছু বলছিস, এগুলো নয়, তোদের মনের ভুল, তোরা আলসেমি করবি, কাজ করবি না, তাই জন্য এই সমস্ত অজুহাত খাড়া করছিস। কিন্তু এরকম নয়, আমার ডে বাই ডে এতটা শরীর আমার ডিটোরিয়েট করছে, সেই জন্য আমি আর কিন্তু এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। এক্ষেত্রে যে কাজ করা হয়েছিল ওই বাড়ির মাটির ওপরে কাজ করা হয়েছে। মেয়েটিকে আমি বলে দিয়েছিলাম আমাদের এই বাড়ির মাটির ওপরে যখন আমরা কাজ করি সেই মাটি নেওয়ার একটা বিশেষ দিন এবং সময় থাকে। তো মেয়েটিকে আমি বলে দিলাম তোমার বাড়ির মাটি আমাকে দেবে। আমরা যখনই এই ধরনের কোনো কাজ করি আমাদের পেন্টাগ্রামের ওপরে বা আমাদের গোল সার্কেল এঁকেই সেই কাজ হয়। তো এক্ষেত্রে বাড়িতে পেন্টাগ্রাম এঁকে চক দিয়ে পেন্টাগ্রাম এঁকেছি
এবং মাঝখানে সেই বাড়ির মাটিটা রাখা হয় এবং বাড়ির প্রোটেকশন যেহেতু দেওয়া হবে, বাড়ির পার্মানেন্ট প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষ কিছু হার্বস থাকে, যে হার্বসগুলো দিয়ে আমরা কোনো বাড়িকে বন্ধন করি বা বাড়ির মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে সেটাকে আমরা রিমুভ করি, বাড়ির মধ্যে পজিটিভ ভাইবস যাতে আসে তার জন্য বিশেষ কিছু হার্বস থাকে। সেই হার্বসগুলো আমরা ওই মাটির মধ্যে দিই এবং নেগেটিভ এনার্জি যা রয়েছে সেগুলো রিমুভিংয়ের কিছু হার্বস এবং পজিটিভ ভাইবস যাতে দেয় সেই জন্য কিছু হার্বস আমরা দিই। এবং পেন্টাগ্রামের যে 5টা অ্যাঙ্গেলে এক্ষেত্রে রেড কালারের ক্যান্ডেল জ্বালানো হয়, ঠিক আছে, রেড কালারের ক্যান্ডেল জ্বালানো হয় এবং এক্ষেত্রে বিশেষ ধরনের হাড়, পশুর হাড় ব্যবহার হয় এবং যে হাড়গুলো রাখা হয় পেন্টাগ্রামের যে 5টা ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলের মাঝখানে রাখতে হয়। এবং চ্যান্টিং তো অবশ্যই থাকে। এক্ষেত্রে 333 টাইমস বা 666 টাইমস বা 999 টাইমস আমরা কোনো বাড়ির কতটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমের ওপর বেস করে এই ধরনের মানে কতবার আমি চ্যান্টিং করব সেটা চ্যান্টিং কাউন্টটা ডিপেন্ড করে। এক্ষেত্রে 666 টাইমস আমরা চ্যান্টিংটা করি এবং চ্যান্টিংটা করার পরে ওই বাড়ির মাটির ওপরে যে কাজটা হয় সেইটাই আমরা প্রোটেকশন করে ওই বাড়িতে দেই এবং বিশেষ ধরনের হেলথ অয়েল ওর মেয়েটির বাবা এবং মেয়েটিকে দেওয়া হয় এবং বিশেষ অ্যামুলেট, প্রোটেকশন অ্যামুলেট, নেগেটিভ এনার্জি প্রোটেকশন অ্যামুলেট দেওয়া হয় এবং মেয়েটির জব যাতে হয়, প্রসপারিটি যাতে আসে ওদের বাড়িতে তার জন্য কাজ করা হয়। মেয়েটি আমার এই কাজ করার 3 মাসের মধ্যে একটা জব পেয়ে গিয়েছিল এবং মেয়েটির বাবাও আস্তে আস্তে যে জিনিসগুলো দেখতো বা মেয়েটিও দেখতো সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। এই ঘটনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝলেন একটা জিনিস যে কখনো যদি অপঘাতে মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু কোথাও কোনো বাড়িতে হয়, সেই তার যে আত্মা, সেই অতৃপ্ত আত্মা কিন্তু তার প্রভাব একটা সেই বাড়িতে কিন্তু পড়ে। তাই এক্ষেত্রে ওরা যে একটা ভুল করেছিল সেটা হলো ওদের যেহেতু দুর্ঘটনায় মৃত্যু সেই জন্য 3 দিনে যে কাজটা হয় সেই কাজটা ওরা করেছে, কিন্তু 1 বছর বাদেও একটা কাজ নর্মাল করেছে। কিন্তু এই ধরনের অপঘাতে মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যুর সবসময় পিণ্ডদান যেটা বলে, অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনাদের কারোর বাড়িতে এরকম হয়ে থাকে গয়াতে গিয়ে পিণ্ডদান অবশ্যই করবেন যাতে সে আত্মার মুক্তি হয়। আপনার ধর্ম অনুযায়ী আপনি যে ধর্মেই বিলং করেন সেই ধর্মে কোনো সোলকে রিলিজ করার জন্য যা যা ক্রিয়া আছে সেটা অবশ্যই পালন করবেন। এক্ষেত্রে কিন্তু ওরা কিছু করেছিল না, যার জন্য তার প্রভাব কিন্তু ওদের লাইফে পড়েছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আমি আমার অন্য পডকাস্টে, আমি যখন পডকাস্ট করি আমি সেখানে বলেছিলাম কোনো বাড়ির বাস্তু তখনই খারাপ হবে যখন সেই বাড়িতে কোনো নেগেটিভ প্রভাব থাকবে, বাস্তু অটোমেটিক কিন্তু খারাপ হয়ে যাবে। এবং কোনো বাড়ির বাস্তু যদি খারাপ থাকে সেই বাড়িতে কিন্তু নেগেটিভ অ্যাক্টিভিটি হয়ে যাবে। এক্ষেত্রে ওদের বাড়ির সাউথ ওয়েস্ট জোনে যে সেপ্টিক ট্যাঙ্কটা ছিল সেটা কিন্তু ওদের বাড়ির এই বিপদকে ডেকে এনেছিল। ওর বাড়িটা কিন্তু অনেক পুরনো বাড়ি একটা, যেটা ওর দিদার মৃত্যুর আগের, এবং ওর দিদার পরবর্তীতে অপঘাতে মৃত্যু হয় এবং সেই স্পিরিটটা কিন্তু রিলিজ না করে এতদিন ধরে ওদের কিন্তু একটা ডিস্টারবেন্স দিয়ে গেছে। তো অবশ্যই এই ধরনের জিনিসগুলো ফলো করবেন নিজের লাইফকে ভালো রাখার জন্য, অন্যকে ভালো থাকার জন্য। যে মানুষটা মারা যায় সে আমাদের অবশ্যই আপন, কিন্তু তার সোলটা মারা যাওয়ার পরে আর আপন থাকে না, কারণ সে সমস্ত কিছুর বাইরে চলে যায়, ঊর্ধ্বে চলে যায়। তো এই জিনিসগুলো আপনাদেরই খেয়াল রাখতে হবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার পরবর্তী এবং আগের কোনো ভিডিও দেখার জন্য উপরের বাম দিকের বা ডান দিকের বাটনে প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হবে পরবর্তী সপ্তাহে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।